হ্যালো, ওয়েলকাম সবাইকে আমার ভিডিওতে। আপনি নিশ্চয়ই একজন গ্রাফিক ডিজাইনার, দ্যাটস ওয়াই আমার ভিডিওটি দেখছেন, কারণ আমাকে বেশিরভাগ ডিজাইনাররাই ফলো করে থাকে এবং আমি বেশিরভাগ ডিজাইনারদেরকেই ফলো করে থাকি। সো ইটস এ গুড প্র্যাকটিস। একজন ডিজাইনার আরেকজন ডিজাইনারকে সবসময় ফলো করবে, তার থেকে অনেক কিছু শিখবে, এটাই কিন্তু আসলে উচিত। সো আমি এরকম অনেক ডিজাইনারকে ফলো করি ওভারঅল আমাদের দেশে এবং দেশের বাইরে যারা ভালো করছেন ইন্ডাস্ট্রিতে। তাদের যে কাজগুলো ড্রিবল, বিহান্স অথবা ইনস্টাগ্রামে শেয়ার করে, সেই কাজগুলোকে কিন্তু আমি প্রতিনিয়ত দেখি এবং সেখান থেকে অনেক কিছু শিখি। এবং ওয়ার্ল্ডে যে ধরনের ট্রেন্ডগুলো চলছে, যেগুলো আসলে দেখলে আমরা অনেক কিছু শিখতে পারি বা জানতে পারি, বা আমার যেটা মনে হয় যে এখান থেকে 2 বছর আগে যে কাজগুলো আপনি শিখেছেন বা করতেন, সেগুলো যদি আপনার কাছে এখন পুরানো না মনে হয়, তাহলে আপনি এখনও প্রপারলি ডিজাইনার হতে পারেননি। অর্থাৎ একজন ডিজাইনারের টেস্ট কিন্তু বুঝতে হবে যে সে সবসময় কিন্তু হচ্ছে কি বলে, নতুন ট্রেন্ড সিকার, অথবা সে সবসময় নিজেকে চায় হচ্ছে আপ টু ডেট রাখার। সো একজন ডিজাইনার কিন্তু শুধুমাত্র ডিজাইন করে একটা প্রোডাক্ট ডেলিভারি দিবে, বিষয়টা এরকম না। সে কিন্তু একজন প্রবলেম সলভার, অর্থাৎ একজন ক্লায়েন্ট তার প্রবলেম নিয়েই কিন্তু হচ্ছে আপনার কাছে আসছে, এবং তখনই আপনি ভালো একটা সলিউশন তাকে দিতে পারবেন যখন আপনি অ্যাভারেজ ডিজাইনার থেকে একজন গুড ডিজাইনার হবেন। এখন গুড ডিজাইনারদের জেস্চার কি বা তাদের প্র্যাকটিসগুলো আসলে কেমন? সো ম্যাক্সিমাম সময় আমরা যে ভুলটা করে থাকি, আমরা যখন একটা ক্লায়েন্ট ব্রিফ পাই বা আমাদের পোর্টফোলিওর জন্য যখন একটা কাজ করতে চাই, সেটা হতে পারে ইলাস্ট্রেশন, যেটা আমি অলওয়েজ করে থাকি, এবং পাশাপাশি যদি ব্র্যান্ডিং হয় বা যে কোনো ধরনের কাজ হতে পারে, ইউআই ইউএক্সের কাজ হতে পারে। সো এই সবগুলো জায়গাতেই আমরা কিন্তু কোনো না কোনো একটা রিকোয়ারমেন্ট নিয়ে কাজ করি, বা আমাকে একটা ব্রিফ করা হয় যে তুমি আমাকে এই ধরনের একটা প্রোডাক্ট সার্ভ করো। তো আমরা কিছু কিছু জায়গায় স্ট্যাক হয়ে যাই। সেখানে আমাদের স্ট্যাক হওয়ার যে সব থেকে প্রথম যে স্টেপ, সেটা হচ্ছে আমাদের কমিউনিকেশন ইস্যুস। অর্থাৎ আমরা যখন একটা ক্লায়েন্টের কাছ থেকে ব্রিফ পাই, আমরা চাই যতটুকু সম্ভব কম কমিউনিকেশন করে কাজটা ডেলিভার করা যায়। অর্থাৎ আমরা আমাদের দিক থেকে সবসময় সেফ জোনে থাকতে চাই। অর্থাৎ আমি চিন্তা করি যে ক্লায়েন্ট থেকে অনেক কষ্ট করে কাজটা পেয়েছি, আমি যদি পাল্টা কোশ্চেন করতে থাকি যে এইটা আসলে কি, আমাকে আরেকটু বোঝাও, ওইটা কেন দিব, আমাকে আরেকটু বোঝাও, তখন আবার ক্লায়েন্ট না আমাকে যে একজন নর্মাল ডিজাইনার মনে করে বসে, বা হচ্ছে আমি কিছু বুঝি না এরকম কিছু ভেবে বসে, বা ক্লায়েন্টটা হয়তো বা এই যে প্রজেক্টটা সেটা ক্যান্সেল করে দিতে পারে। এই ধরনের অনেক ধরনের মানসিক দুশ্চিন্তা আমাদের মাথার মধ্যে কাজ করে। সো এই কাজটা কখনোই করা যাবে না। ক্লায়েন্টের সাথে যতটুকু সম্ভব ফ্রেন্ডলি থাকতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, তাদেরকে সলিউশন দিতে হবে, তাদের কাছ থেকে সলিউশন নিতে হবে, যে কাজটা আমি অলওয়েজ ক্লায়েন্টদের সাথে করে থাকি। এবং আমি কমিউনিকেশন করার কারণেই দেখা যায় যে অনেক সময় অনেক ক্লায়েন্ট কিন্তু তাদের কাছ থেকে একটা রিটেনশন আসে, অর্থাৎ একবার কাজ করে তারা আমার সাথে ইউজড হওয়ার পরে আবার কিন্তু নতুন নতুন কাজ দিতে থাকে। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আর দ্বিতীয় যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমরা যখন একটা আইডিয়া জেনারেট করতে যাই, তখন আমরা স্ট্যাক হয়ে যাই কেন জানি। আমরা বাইরে যখন চায়ের দোকানে ঘুরছি, আড্ডা দিচ্ছি, আমার কিন্তু অনেক আইডিয়া মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে যে আমি এটা করে ফেলবো, এটা এরকম একটা ডিজাইন করলে কেমন হতে পারে। কিন্তু আমরা যখন বাসায় আসি, আমরা যখন ডেস্কে বসি, আমরা যখন ফ্রেশ হয়ে বসি, তখন কিন্তু আমাদের মাথা আর কাজ করে না, মনে হয় যে নিজের চুল নিজে ছিঁড়ে ফেলি, এরকম একটা অবস্থা। বাট দেখা যায় যে আমাদের কিন্তু একটা ডেডলাইন থাকে কাজের জন্য, যে 10 দিন বা 5 দিন বা 2 দিন এরকম একটা ডেডলাইনের ভিতরে কিন্তু কাজটা আমাকে জমা দিতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের যে মেন যে ইস্যুসটা হয়, আমরা যখন বসি তখন আমাদের মাথায় আর কোনো রকমেই কোনো আইডিয়া আসে না, বা কোথা থেকে শুরু করব সেটা বুঝি না। তো এই ক্ষেত্রে কয়েকটা স্টেপ যদি ফলো করি আমরা, তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায়। এবং এই ব্যাপারগুলো কিন্তু ইন্ডাস্ট্রিতে যারা ভালো ডিজাইনার রয়েছেন, যাদেরকে আমরা চিনি, দেশে হোক কিংবা বিদেশে, সবাই কিন্তু এই প্র্যাকটিসটা করে, যার কারণে তাদের প্রজেক্টগুলো কিন্তু খুবই ইউনিক হয় এবং তাদের রিভিশনের যে ব্যাপারটা, এটা অনেক কম আসে। তো প্রথম স্টেপ হচ্ছে
আমি যখন বসবো ডেস্কে কাজ করার জন্য, যে আমি এই একটা স্পেসিফিক একটা রিকোয়ারমেন্ট নিয়ে এখন একটা ব্র্যান্ডিং করব অথবা ইলাস্ট্রেশন করব বা ইউআই করব বা একটা অ্যানিমেশন করব, যেটাই করি না কেন, যেটাতে আপনি দক্ষ, সেই ধরনের একটা কাজ নিয়ে যখন আপনি বসবেন, আপনি কিন্তু ভালো কাজ জানেন, আপনার স্কিল আছে, আপনার কাছে সবই আছে, বাট একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে আপনার ফোকাসের অভাব। অর্থাৎ আপনি কোনো না কোনো কারণে ডিস্ট্র্যাক্টেড হচ্ছেন বা ডিস্ট্র্যাকশনের শিকার হচ্ছেন। সেটা কিভাবে হতে পারে? যখন আপনি কাজে বসলেন, আপনার কোনো একটা বন্ধু আপনাকে ফোন দিল, চল সামনের শুক্রবার ট্যুরে যাই। সো আপনি কিন্তু এখন কল্পনায় চলে গেলেন যে আমি ট্যুরে যাচ্ছি, আমি পাহাড়ে ঘুরতেছি, আমি সমুদ্রের সামনে হাঁটাহাঁটি করছি। আপনার কিন্তু তখন আর কাজের কোনো মন বসবে না। তারপর দেখা গেল ফেসবুকে একটা নোটিফিকেশন চলে আসলো যে হচ্ছে অমুক একজন শিল্পী হচ্ছে স্টেজে হাঁটতে গিয়ে সবার সামনে পড়ে গেছে। খুব ফানি একটা ব্যাপার। সো আবার দেখা গেল যে বন্ধুবান্ধবের সাথে চ্যাটিংয়ের সময় যে একটা টুং করে শব্দ হয়, যে অনেকে হয়তো একটা ফানি ভিডিও পাঠাচ্ছে, সেটা আমরা স্ক্রল করতে থাকি। এই যে কিছুক্ষণের জন্য আমি একটা ভিডিও বা দুইটা ভিডিও দেখলাম, এই সময়টাতে কিন্তু আমার মাইন্ডটা পুরোপুরি ডাইভার্ট হয়ে গেল অন্য কিছুতে, রাদার দেন আমার যেটা নিয়ে এখন কাজ করার কথা সেটা থেকে। সো আমরা যখন বসবো তখন এই প্র্যাকটিসটা করব যে আমাদের যে ফোনগুলো রয়েছে, ফোন অথবা আমাদের যে ডিজিটাল ডিভাইসগুলো আশেপাশে রয়েছে, সবগুলোকে সাইলেন্ট রাখা, পারলে সেগুলোকে ডু নট ডিস্টার্ব মোডে রাখা। যেমন স্টিল আমার এখন ফোনটা কিন্তু ডু নট ডিস্টার্ব মোডে আছে। এই মুহূর্তে যদি একটা নোটিফিকেশন আসে অথবা কলিং বেল বেজে ওঠে বা কেউ যদি আমাকে এসে ডাক দেয়, সেই ক্ষেত্রে কিন্তু আমি যে টপিকে কথা বলছি এই টপিকটা আমি ভুলে যাব কিছুক্ষণের জন্য, আমার আর এটাতে মন বসবে না। সো মনোনিবেশ করাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, যে কোনো কাজের ক্ষেত্রেই হতে পারে, নট অনলি ডিজাইন। বাট ডিজাইনের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা একটা ক্রিয়েটিভ কাজ। এটা শুধুমাত্র একটা ডিজাইন না, এর পিছনে আসলে অনেক এফোর্ট থাকে, অনেক জল্পনা কল্পনা থাকে। সো আপনি যখন বসছেন, আপনাকে এই ডিস্ট্রাকশনগুলোর থেকে দূরে থাকতে হবে ফর দ্য সার্টেন টাইম, অর্থাৎ সেটা হাফ অ্যান আওয়ার বা 1 আওয়ার হতে পারে, যতটুকু সময় আপনার আইডিয়েশনের জন্য জেনারেলি লেগে থাকে। এরপরে কিন্তু আপনি কনস্ট্রাকশনের জন্য সময় পাচ্ছেন, আপনি হচ্ছে প্রেজেন্টেশনের জন্য সময় পাচ্ছেন, রিভিশন করার জন্য সময় পাচ্ছেন। বাট এই যে শুরুতে যে গল্পটাকে একটা জায়গায় নিয়ে আসা, এটা কিন্তু খুবই টাফ একটা ব্যাপার। সো আমরা যেটা মুখে বলি যে আইডিয়া জেনারেট করা খুব ইজি, বাট এটা আসলে ইজি না যদি আপনি এই গুড প্র্যাকটিসের সারাউন্ডিংয়ে যদি না থাকেন। সো আপনাকে যেটা প্রথমে করতে হবে, আমার ক্ষেত্রে যেটা হেল্প করে এবং ইন্ডাস্ট্রিতে সবাই এই প্র্যাকটিসটাই করে, যারা ভালো ডিজাইনার রয়েছে তারা হচ্ছে অনেক রিসার্চ করে। আপনি যখন একটা কোম্পানির জন্য ব্র্যান্ডিংয়ের কাজ করবেন বা সেটা ইলাস্ট্রেশন বা যে কোনো কাজই হতে পারে, আমি স্পেসিফিকভাবে যদি লোগো ডিজাইন বলি, এই জায়গাতে কিন্তু আপনার ব্রেনটাকে অনেক শার্প রাখতে হবে কাজ করার সময়। অর্থাৎ যে কোম্পানির জন্য আপনি কাজ করছেন সেই কোম্পানিটা আসলে কত বড়, তাদের সার্ভিসটা কেমন, সার্ভিসের কোয়ালিটিটা কেমন এবং সেই দেশের কালচারটা কেমন, এই সব বিষয়গুলো কিন্তু আপনাকে রিসার্চ করতে হবে। পাশাপাশি তাদের টার্গেট অডিয়েন্স কারা, তাদের এজ কেমন, এবং পাশাপাশি হচ্ছে তাদের মার্কেটে কম্পিটিটর যারা রয়েছে, 5 জন 10 জন কম্পিটিটর থাকে, এবং তাদেরকে নিয়ে কিন্তু আপনি একটু রিসার্চ করতে পারেন। তাদের জার্নিটা কেমন ছিল, তারা আজকে কেন সাকসেস হলো, সব কিছু নিয়ে যখন আপনি একটু রিসার্চ করবেন, রিসার্চ করার পরে আপনার দ্বিতীয় ধাপ আসবে হচ্ছে মাইন্ড ম্যাপিং। অর্থাৎ আপনার মাথায় যত ধরনের হচ্ছে কল্পনা চলছে, যত ধরনের চিন্তাভাবনা আপনি করছেন, যা যা আপনার আশেপাশে আপনি রিসার্চ করেছেন এতক্ষণ, সবগুলোকে একটা জায়গায় একটা ম্যাপের ভিতরে নিয়ে আসা বা আবদ্ধ করা। অর্থাৎ তাহলে হবে কি, আপনার এতক্ষণ ধরে আশেপাশে 10টা 20টা 100টা ওয়েবসাইট ঘেটে আপনি যা যা রেজাল্ট পেয়েছেন, তা যখন একটা শর্ট আউট করে বা একটা শর্ট লিস্ট করে আপনি যখন একটা জায়গায় লিপিবদ্ধ করবেন, এটার জন্য কিন্তু আপনার তেমন কোনো দামি ডিভাইসের প্রয়োজন নাই। একটা খাতা, একটা কলম অথবা পেন্সিল হলেই কিন্তু যথেষ্ট। এবং আমি অলওয়েজ প্রেফার করি খাতা কলমের সাথে অ্যাটাচ থাকা, অর্গানিকভাবে কোনো একটা চিন্তাভাবনা করা। সো আপনি রিসার্চের জন্য আপনি ল্যাপটপ বা মোবাইল ব্যবহার করতে পারেন। পরবর্তীতে আপনি খাতা কলম ব্যবহার করে একটা মাইন্ড ম্যাপিং করবেন যে এদের ইন্ডাস্ট্রির সাইজ কেমন, এদের মিশন অ্যান্ড ভিশন কেমন, এদের কালার চয়েস কেমন, তারপরে এদের টাইপ ফেসটা কেমন হতে পারে, তারপরে এরা কোন কোন ইন্ডাস্ট্রিদেরকে আসলে
ফলো করে, এই বিষয়গুলা, টার্গেট অডিয়েন্স কারা, তাদের এজ লেভেলটা কেমন, সবগুলাকে আপনি লিপিবদ্ধ করলেন এবং পাশাপাশি তারা কী ধরনের মার্ক চায়, সব কিছু আপনি যখন একটা জায়গায় নিয়ে আসবেন তখন কিন্তু আপনার চিন্তার পরিধিটা কমে আসবে। এবং এই যে চিন্তার পরিধিটা কমে আসলো, তারপরে কিন্তু আপনার নেক্সট স্টেপগুলো আরও সহজ হয়ে যাবে, সহজে কিন্তু আপনি একটা প্রজেক্ট কমপ্লিট করতে পারবেন। এরপরে হচ্ছে এখান থেকে যা মাল মশলা আমি পেয়ে গেলাম, এইগুলাকে একটা ভিজুয়ালি রূপ দেওয়া, অর্থাৎ একটা মুড বোর্ড তৈরি করা। মুড বোর্ডের মাধ্যমে আমি অনেকগুলা ইমেজ, অনেকগুলা ইন্সপায়ারেশন, অনেকগুলা হচ্ছে ডাটা এক জায়গায় নিয়ে এসে সাজিয়ে আমি জাস্ট ওইটাতেই ফোকাস দিব। অর্থাৎ আমি রিসার্চটাকে ছোট করে নিয়ে আসলাম, এবার হচ্ছে এইটার উপরে আমার আইডিয়েশনটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। এখন আইডিয়েশনটা আমি কিভাবে করব? অনেকে কি করে, হয়তো দুই একটা লোগো দেখে একটা চট করে একটা লোগো করে ফেলে বা একটা ইলাস্ট্রেশন করে ফেলে, এটা হচ্ছে অ্যাভারেজ ডিজাইনার। আমরা কিন্তু অ্যাভারেজ ডিজাইনার হতে চাই না। ইন্ডাস্ট্রিতে অনেকেই আছে যে অ্যাভারেজ ডিজাইনার হওয়ার পরও মোটামুটি ভালো ইনকাম করতেছে, বাট শুধুমাত্র ইনকাম দিয়ে কিন্তু একজন ডিজাইনারকে জাজ করা যায় না, ঠিক আছে? সো আপনি কাজ করে আপনি কতটুকু সন্তুষ্ট সেটাও কিন্তু দেখতে হবে অ্যাজ এ প্রফেশনাল ডিজাইনার। তো এই ক্ষেত্রে যেটা বলছিলাম যে মুড বোর্ডটা আমাদেরকে খুবই হেল্প করে। মুড বোর্ডটা দেখে যখন আমরা আইডিয়েশন করি, এই ক্ষেত্রে থার্ড আমাকে সবথেকে বেশি হেল্প করে যে জিনিসটা, সেটা হচ্ছে ড্রয়িং বা স্কেচ। এটার অ্যাবিলিটি থাকা খুবই খুবই জরুরি। আমি বলছি না যে একবারে খুব রিয়েলিস্টিক ড্রয়িং শিখতে হবে আপনার, এরকম কিছু না। জাস্ট আপনাকে ড্রয়িং করার মতন, হাতে ফ্রি হ্যান্ডে ড্রয়িং করার মতন কিছুটা অ্যাবিলিটি থাকলেই হবে। এতে করে হবে কি হচ্ছে, আপনি যখন কাজ করতে বসবেন, স্কেচ করবেন, তখন র্যান্ডম অনেকগুলো স্কেচ করবেন, আপনার অনেক ভুল হবে, অনেক মোছামুছি করবেন। অনেক সময় দেখা যাবে একটা ভুল থেকে একটা ভালো কিছু চলে আসছে, একটা বেটার আইডিয়া চলে আসছে, যেটা আপনি কয়েক সেকেন্ড আগেও জানতেন না। সো এই যে ব্যাপারগুলো সবগুলাকে একত্রিত করে 10টা 12টা আপনি আইডিয়েশন করলেন, বা 30টা 20টা, যে কয়টা আপনার পসিবল আপনার এই সময়ের ভিতরে আপনি করলেন। করার পরে এরপরে আপনি সেখান থেকে 2 থেকে 3টা বা 4টা লোগো বা মার্ক আপনি হচ্ছে কনস্ট্রাকশনে নিয়ে গেলেন। অর্থাৎ ক্লায়েন্টকে আমরা স্কেচ দেখানো থেকে আমরা যদি ফাইনাল লোগোটা দেখাতে পারি, সেই ক্ষেত্রে সেটা অ্যাপ্রুভ হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। তো আমি করব কি, 2টা 3টা লোগো আমি সেখান থেকে বাছাই করে নেব। এতে হবে কি, মার্কেটে আমরা যারা কোনো একজন পার্সনের লোগো দেখে যখন লোগো করতে যাই, সেটা অনেকটাই দেখা যায় যে আমাদের মনের ভুলে বা আমাদের অজান্তেই তাদের লোগোর মতোই হয়ে গেছে পুরোপুরি, বা অনেকটা জেনেরিক হয়ে গেছে, যেগুলো মার্কেটে এক্সিস্টিং অনেক লোগোর সাথে মিলে যায়। বাট আমরা যেটা করতে পারি, আমরা যখন স্কেচটা করব, আমরা কিন্তু হচ্ছে র্যান্ডম ভুল করতেছি, অনেক ধরনের শেপ নিয়ে কাজ করতেছি, আমাদের কিন্তু একটা ইউনিক আইডিয়া চলে আসার এখান থেকে একটা সম্ভাবনা রয়েছে। দ্যাটস ওয়াই যারা স্কেচ থেকে একটা ডিজাইন করে, তাদের আইডিয়াটা কিন্তু বেশি ইউনিক হয়, তাদের ডিজাইনটা বেশি ট্রেন্ডি হয় এবং হচ্ছে সমাদৃত হয় অনেক বেশি, এবং ক্লায়েন্টরাও সেটাকে গ্রহণ করে। তো এইভাবে আমরা হচ্ছে স্কেচ করার মাধ্যমে কিন্তু একটা ভালো ডিজাইন করে ফেলতে পারি। তো আমরা যদি এই আইডিয়েশনের পার্টটা, আমাদের যে কনসেপ্ট জেনারেশনের পার্টটা, এইটাকে যদি একটা সার্টেন টাইমের ভিতরে শেষ করতে পারি, ধরুন 1 ঘন্টার ভিতরে আমি কাজটা শেষ করে ফেললাম, তারপরে যে 1 দিন বা 2 দিন আপনি সময় পাচ্ছেন, এই সময়টা কিন্তু আপনি বাসায় বড় ডেস্ক সেট, আপনার কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে, এনজয় করতে করতে আপনি কনস্ট্রাকশনের কাজ, প্রেজেন্টেশনের কাজগুলো কিন্তু খুব হরহামেশা খুব সুন্দরভাবে করে ফেলতে পারবেন। এতে আপনার কোনো এক্সট্রা হ্যাসেল হবে না। তো আইডিয়েশনের পার্টটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, যেটা আপনার ফাইনাল রেজাল্টটা কিন্তু ডিপেন্ড করছে ওই শুরুর যে একটু এফোর্ট, যেটা আপনি আসলে ইনভেস্ট করেছেন 1 ঘন্টা বা আধা ঘন্টা ডেস্কে বসে, সব ধরনের ডিস্ট্র্যাকশান থেকে দূরে থেকে, অনেক আইডিয়াকে এক জায়গায় লিপিবদ্ধ করে যে রিসার্চটা করেছেন, এইটাই কিন্তু আসলে দিন শেষে আপনার কাজে আসবে। সো অ্যাভারেজ ডিজাইনার শুরুতে সবাই থাকে, বাট আস্তে আস্তে যখন কাজ করতে থাকে প্রফেশনালি, তখন কিন্তু আস্তে আস্তে গুড ডিজাইনারের জেস্চারগুলো তার ভিতরে নিয়ে আসতে হয়। এর জন্য ইন্ডাস্ট্রিতে যে ডিজাইনাররা যেভাবে কাজ করে, ওই সিস্টেমগুলো যদি আমরা একটু ফলো করি, তাহলে আমাদের ডিজাইন আরও বেশি আপ টু দ্য মার্ক হবে। আমরা আইডিয়েশন বা আমাদের কনসেপ্ট ডেভেলপমেন্ট নিয়ে আমরা আর কোনো প্যারা হবে না, আমরা স্মুথভাবে কাজ করতে পারবো। সো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য।
আল্লাহ হাফেজ।